দ্রুত নির্বাচনের লড়াইয়ে বিএনপি একাই লড়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সম্ভাব্য নির্বাচনের সময় জানিয়েছেন। এতে অন্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানালেও বিএনপি বলছে স্পষ্টতা কাটেনি। আর এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ। তার কাছ থেকে বিস্তারিত জানবো। রাজীব আহমদ, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিএনপি দ্রুত নির্বাচনে বিএনপি একাই কেন মাঠে? না, এই বিষয়টা যেটা হচ্ছে যে এই ছাত্র আন্দোলন যারা ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে, অভ্যুত্থানের সঙ্গে যে দলগুলো আসলে শরিক ছিল বলবো না, সম্পৃক্ত ছিল সর্বাত্মকভাবে, সেই দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে, বা দলও বলা যাবে না ঠিক, সেই শক্তিগুলোর মধ্যে যেমন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এলায় যারা ছিল, যেমন 14 দলীয় জোট, মহাজোট, তারা এই অভ্যুত্থানের বিরোধী ছিল। জাতীয় পার্টি একটা মাঝামাঝি অবস্থায় ছিল এবং বিএনপি এবং বিএনপির যারা সমমানা যেসব দল ছিল তারা সবাই এই অভ্যুত্থানের পক্ষে ছিল। বাম যে দলগুলো ছিল যারা কোনো জোটের সঙ্গে ছিল না, তারা অভ্যুত্থানের পক্ষেও খুব বেশি যে সক্রিয় ছিল তাও না, আবার অভ্যুত্থানের বিপক্ষেও যে খুব সরব ছিল তাও না, তারাও একটা অবস্থানে ছিল। তো এখন যেই নতুন যে রাজনৈতিক বাস্তবতা, এই অন্তর্বর্তী সরকার আসার পর এখন যে কথাটি বারবার চারদিক থেকে আসছে, যেমন জামায়াত সহ অন্য যে রাজনৈতিক দলগুলো, ইসলামী আন্দোলন বলি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে। নির্বাচনের চেয়ে তাদের গুরুত্ব সংস্কারে একটা দিক, এটা হচ্ছে একটা দিক। এই কারণে তারা নির্বাচন এই মুহূর্তে চাচ্ছে না বা 6 মাসের মধ্যে চাচ্ছে না। তারা চাচ্ছে যে 26 বা 26-এর প্রথমার্ধ বা দ্বিতীয় অর্ধে যখন নির্বাচন হোক, সেটা তাদের জন্য ফেভারেবল, তাদের জন্য এটা সুবিধাজনক হবে। কেন? কারণ এই দলগুলো আপনি যদি তাদের ভোটের হিসাব দেখেন, যে 91, 96, 2001 এবং 2008, এই যে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বিতর্কমুক্ত কম বেশি, সেই নির্বাচনগুলোতে 1991 সালে জামায়াত সর্বোচ্চ 12.1% ভোট পেয়ে 18টি আসন পেয়েছিল। এটি কিন্তু তার সর্বোচ্চ নির্বাচনী সাফল্য। তো এরপর 2008-এ যে নির্বাচনটি হয়েছে, যেটি নিয়ে বিতর্কও আছে, আবার সেই নির্বাচনে জামাত জোট করে ইলেকশন করেছিল। তারা সব মিলে 39টি আসনে মাত্র প্রার্থী দিয়েছিল, বাকিগুলো বিএনপির সঙ্গে তাদের অ্যালায়েন্স ছিল। 4টা বাদে 35টিতে তারা সরাসরি প্রার্থী ছিল, জোটের প্রার্থী ছিল, 4টি উন্মুক্ত ছিল, বাকিগুলো বাকিতে তারা ছিল না। ওই নির্বাচনে জামাতের প্রাপ্ত ভোট ছিল 4.7% এবং আসন সংখ্যা ছিল 2। তো আপনি দেখেন যে গত 15 বা 16 বছরে এমন কোনো ব্যাপক পরিবর্তন হয়নি যে জামায়াতের ভোট, আপনি যদি নির্বাচনে এককভাবে জিততে চান তাহলে আপনার কমপক্ষে 40-42% ভোট পেতে হবে, নইলে এককভাবে জেতা সম্ভব নয়। জামায়াত এখনও সেই পর্যায়ে নেই, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে আমি যতটুকু ফিল করি, এই বাস্তবতা তারাও বোঝে যে তারা এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। তো এককভাবে সে যদি ক্ষমতা আসতে না পারে, তাহলে তার যে সংস্কারের আকাঙ্ক্ষাগুলো আছে, সে একটি 42 দফা দিয়েছে, যেটি এর মধ্যে 10টি দফা তারা বর্তমান সরকারের কাছে বাস্তবায়ন চায়। তো তাদের একটি আশঙ্কা আছে যে পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই সংস্কারগুলো হবে না। জামাতের যেটি প্রধান দাবি, যে আনুপাতিক হারে নির্বাচন, যেটি তাকে রাজনীতিতে আরও বেশি শক্তিশালী করবে, ভোটের অনুপাতে সংসদে আসন সংখ্যা, সেই কারণে জামায়াতের মধ্যে একটি বিলম্ব কোনো তাড়াহুড়া দেখা যাচ্ছে না। তাই এই কারণে তারা সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ তাদের আশঙ্কা যে এখন যে নির্বাচন যদি হয়, এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, আওয়ামী লীগ অনেকটাই ভেঙে চুরে গেছে, আওয়ামী লীগের ইলেকশনে কম্পিট করা আওয়ামী লীগের জন্য খুব কঠিন হবে। তো তাহলে অপশন কি? তাহলে বিএনপি একটা ভূমিদশ বিজয় পাবে। তো ভূমিদশ বিজয় পেলে বিএনপি কি তার যে জামায়াতের যে চিন্তা সংস্কারে, সেটি কি বিএনপি বাস্তবায়ন করবে? আপনার কি মনে হয় তেমন কোনো সম্ভাবনা আছে? নাই। তো জামায়াত চাচ্ছে যে এই সরকার এই সংস্কারগুলো করে ফেলুক। আরেকটি বিষয় হচ্ছে যে জামায়াত গত 15 বছর, কিন্তু 15.5 বছর পলিটিক্সের মেইন স্ট্রিমে ছিল না। আওয়ামী লীগ তাদের উপর যে ধরপাকড় চালিয়েছে, তাদের অফিস সব কিছু বন্ধ ছিল সারা দেশে। তো আপনাকে ইলেকশন করতে হলে তো ম্যাস পিপলের কাছে যেতে হবে, শেষ পর্যন্ত ভোটারের কাছে যেতে হবে। সারা দেশে 10-11 কোটি ভোটার, আপনাকে ইলেকশন করতে হলে 42,000 কেন্দ্র, এই কেন্দ্রগুলো ম্যানেজমেন্টের জন্য কমিটি করতে হবে, কেন্দ্রগুলো ম্যানেজমেন্টের জন্য যে প্রক্রিয়া, যে প্র্যাকটিস, সেটি আপনাকে করতে হবে, যেটি বিএনপির আছে। বিএনপির সাংগঠনিক শক্তি সারা দেশেই বিস্তৃত। জামায়াত ধরেন যে সাতক্ষীরা জেলা বা যশোর জেলা, বা ওইদিকে আপনার ধরেন মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলা, বাগেরহাট, খুলনা, উপরের দিকে আপনার উত্তরবঙ্গের দিকে আপনি যদি ধরেন যে নীলফামারী, গাইবান্ধা, রংপুর, এইসব এলাকায় হয়তো তার প্রস্তুতি রয়েছে। কিন্তু আপনি যদি ঢাকা বিভাগের দিকে তাকান, এখানে কিন্তু ঐতিহাসিকভাবেই কখনোই জামাতের ওই অর্থে তেমন ভোট নেই, বা বরিশাল অঞ্চলে 1টি আসন বাদে কখনোই জামাত কোনো আসনে জিততে পারেনি।
তো এই এত অল্প সংখ্যক জায়গার প্রস্তুতি নিয়ে সে তো নির্বাচনে যে জয়ী হবে তেমন তো কোনো সম্ভাবনা নেই। যেহেতু তার এককভাবে জয়ী হওয়ার সম্ভাবনা নেই বা সম্মানজনক, এককভাবে জয়ী হওয়ার অনেক পরের বিষয়, উল্লেখযোগ্য সংখ্যক আসন পাওয়ার সম্ভাবনাও কম, ক্ষীণ। সেই কারণে তারা চাচ্ছে যে সংস্কারগুলো এই সরকারের মাধ্যমে হয়ে যাক, এক নম্বর বিষয়। দ্বিতীয় দিক যদি আসেন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু অনেক দিন যাবতই রাজনীতি করছে, কেউ কেউ 10 বছর 15 বছর রাজনীতি করছে বা 2018 থেকেই রাজনৈতিক অঙ্গনে তারা সক্রিয়, কিন্তু তাদের উত্থান হয়েছে 2024 সালে। তাদের এখনও সেই সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেনি। এই ছাত্র নেতৃত্ব আসলে অভ্যুত্থানের সূত্রপাত ঘটিয়েছে, কিন্তু অভ্যুত্থানে তো তারপর আপামর জনতা বা বিভিন্ন রাজনৈতিক দল সবাই যোগ দিয়েছে। ছাত্র নেতৃত্বের দল কিন্তু এখন পর্যন্ত আসেনি। তারা আশা করছে যে মাস দুয়েক পরে তাদের দল আসবে। তো মাস দুয়েক পরে যাদের দল আসবে, দল গঠন হবে। দল গঠন করাটা তো খুব বড় কোনো বিষয় না। আপনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে একটা দল করে ফেলতে পারেন, কিন্তু সেই দলকে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিরাট একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো, জয় পরাজয় অনেক পরের কথা, প্রতিদ্বন্দ্বিতা করবে এইরকম উপযোগী করে তুলতেই একটা লম্বা সময় লাগবে। তার সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা, উপজেলা, জেলা, সারা দেশে তাকে সংগঠন তৈরি করতে হবে। এখন আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডের হিসাব তৈরি করেন, ওয়ার্ডগুলোর হিসাব নেন, ইউনিট টাইম বাদ দিলাম, বিএনপি বা আওয়ামী লীগের ইউনিট পর্যায়ে কমিটি আছে, যদি ওয়ার্ডের হিসাবও ধরেন তারপরেও সারা দেশে 53-54 হাজার কমিটি করতে হবে। এটা একটা বিরাট বড় কাজ। তো তারা তো এখন পর্যন্ত তাদের দলই নেই, দল আসবে তারপর হবে। এই কারণে তারাও নির্বাচনে এই মুহূর্তে আগ্রহী না। তারাও চায় যে তারা প্রস্তুত হওয়ার পর নির্বাচন হোক। আবার ধরেন যে চরমনের পীরের যে দল আছে ইসলামী আন্দোলনের কিন্তু এখন পর্যন্ত তারা কোনোদিন পার্লামেন্টে যেতে পারেনি। তাদের বিশাল বড় সভা সমাবেশ হয়, কিন্তু আপনি কোনো সংসদে তাদের প্রতিনিধিত্ব ছিল না। তো আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে তাদেরও জামাতের মতো অবস্থা, তারাও জানে যে ইলেকট্রাল পলিটিক্সে তাদের খুব বেশি ভালো করার সম্ভাবনা নেই এই আগামী নির্বাচনে। তো এই কারণে তাদেরও যে দাবিগুলো আছে সংস্কার, সেটি এই সরকারের মাধ্যমে তারা পূরণ করতে চায়। এই কারণে নির্বাচনের চেয়ে তাদেরও গুরুত্ব সংস্কারে। অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দেয়নি, এটি বারবারই বিএনপি বলে আসছে দেওয়ার জন্য, এবং তারা অলরেডি বলে ফেলেছেন যে তাদের যেই সম্ভাব্য সময় সেটাও অস্পষ্ট। এই বিষয়টা কেন বলা মানে সম্ভাব্য সময় অস্পষ্ট সেটা বিএনপি বলছে, কিন্তু সরকারের যে ডক্টর ইউনূসের যে ভাষণ ছিল প্রধান উপদেষ্টার, উনি তো বলেছেন যে 2026-এর প্রথমার্ধ বলতে 30 জুনই বোঝায়। তারপর ওনার প্রেস সচিবও সেটা ক্লিয়ার করেছেন 2026 সালের 30 জুন। এখন দেখেন বিএনপি রাজনৈতিক দল, বিএনপি তো সামাজিক সংগঠন না। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি গত বুধবার স্পষ্ট করে বলেছেন যে অনেকেই বারবার বলে যে আমরা কেন ভোট করি। তো উনি তারেক রহমান এটার জবাবও দিয়েছেন, বলেছেন যে আমরা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করি, আমরা তো নির্বাচনের কথা বলবোই, আমরাই তো নির্বাচন চাইব। বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে এটা বলা মনে হয় না সমীচীন হবে। যেটা বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনটা দ্রুত চায়। এর কারণ আছে। কারণ হচ্ছে ধরেন বিএনপি এখন দেখতে পাচ্ছে যে একটি নির্বাচন 6 মাস 1 বছরের মধ্যে হলে বিএনপি মানে 2/3 মেজরিটি না, এর চেয়ে বড় মেজরিটি নিয়ে তার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তো সে কেন নির্বাচন চাইবে না? সে তো নির্বাচন অবশ্যই দ্রুত চাইবে। বাকিদেরও যদি এরকম জয়ের সম্ভাবনা থাকতো, তারাও নির্বাচন দ্রুত চাইতো। যেহেতু বিএনপির জয়ের সম্ভাবনা আছে, সারা দেশে তার সংগঠন আছে, নেতাকর্মী আছে, প্রত্যেক 300 আসনে বিএনপির, ধরুন যে এখন যদি বিএনপি মনোনয়নপত্র বিতরণ শুরু করে, আমার ধারণা যে 300 আসনে বিএনপির মনোনয়নপত্র নেবে কমপক্ষে 10,000 প্রার্থী পাওয়া যাবে, আগ্রহী প্রার্থী পাওয়া যাবে। তো যার এইরকম সাংগঠনিক শক্তি আছে সেই দল তো নির্বাচন চাইবেই, এটি স্বাভাবিক। এখন বাকিরা যারা বিলম্বিত করতে চাচ্ছে, সবাই যার স্বার্থে চাচ্ছে, বিএনপিও তো তেমনভাবে নির্বাচন দ্রুত চাচ্ছে তার স্বার্থেই। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে বিএনপিকে কিন্তু কয়েকটা জিনিস ফেস করতে হবে একই সঙ্গে। সেটি হচ্ছে বিএনপি বড় দল হিসাবে অভ্যুত্থান যতই বলুক ছাত্রনেতারা করেছে বা যারাই করেছে, এই সরকারের সফলতা কিন্তু এই সরকারের যেসব ব্যর্থতা আছে এগুলোর জবাবদিহিতা কিন্তু বিএনপিকে করতে হবে এই অভ্যুত্থানের বড় শক্তি হিসাবে। আবার সারা দেশে বিএনপি 5 আগস্টের পরবর্তী সময় বিএনপি নেতাকর্মীরা অনেকে অপকর্মে জড়িয়েছে, বিএনপি 1002-এর মতো ব্যবস্থা নিয়েছে। এগুলো তো হচ্ছে যেসব ঘটনা জানা গিয়েছে সেগুলোতে ব্যবস্থা নিয়েছে, অজানা ঘটনা তো প্রচুর রয়েছে। এগুলো কিন্তু সাধারণ মানুষকে বিরক্ত করবে, ক্ষুব্ধ করবে। এটা বিএনপির নেতৃত্ব খুবই ভালো করে জানে যে যত দিন যাবে আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যে 15 বছরের শাসন, সময়ের সঙ্গে সঙ্গে এই দুঃশাসনের কথাও মানুষের স্মৃতি থেকে আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। এখন বিএনপির
প্রতি যে মানে তীব্র জনসমর্থন দেখা যাচ্ছে, খুবই উচ্চ জনসমর্থন দেখা যাচ্ছে, সেটা হয়তো বা তখন নাও থাকতে পারে দেশের বা অথবা সরকার দেশ পরিচালনায়। যেমন আমাদের অর্থনীতির অবস্থা কিন্তু একটু টালমাটাল। আগামী যেই আসন্ন শুষ্ক মৌসুম আসতে যাচ্ছে, সেখানে হয়তো বা আপনাকে বিদ্যুৎ সংকটটা বড় রকমের ভোগাতে পারে। তারপরে ডলার সংকট, তো এটা তো 2022 থেকেই চলছে, এটারও কিন্তু খুব মানে পরিস্থিতির অবনতি হয়নি গত 4 মাসে, কিন্তু উন্নতি কিন্তু হয়নি, একই রকম আছে। তো যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য বিএনপি যেমন মনে করে যে এই সমস্যাগুলোর সমাধানে একটি রাজনৈতিক সরকার দরকার। আবার আরেকটি বিষয় আছে যে এই আশঙ্কাও আছে যে এই সমস্যাগুলো যদি আরও প্রকট হয়, পরিস্থিতি যদি আরও অবনতি হয়, সেই ক্ষেত্রে তো তাকে ক্ষমতায় না থেকেও জবাবদিহিতা করতে হবে। যে বিএনপির এই মুহূর্তে অবস্থানটা হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব। তো বিএনপি যেহেতু দায়িত্ব নিয়েছে, ক্ষমতা না থাকুক দায়িত্ব তো নিয়েছে, তো দায়িত্ব নেওয়ার কারণে তাকে তো জবাবদিহি করতে হবে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য। তো এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার মনে হচ্ছে যে এইসব কারণেই বিএনপি চাচ্ছে যে নির্বাচনটি দ্রুত হোক, যেন একটি নির্বাচিত সরকার আসে এবং পরিস্থিতি খারাপ হওয়ার আগেই যেন তারা তাদের মতো করে, যে ধরেন যে আপনি যখন বুঝতে পারছেন যে 2 বছর পর আপনাকে এই পরিস্থিতি সামাল দিতে হবে, তো আগামী 2 বছর এই পরিস্থিতি খারাপ হতে না দিয়ে আমি আমার মতো করে যদি চেষ্টা করে এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই চেষ্টা তো যে কেউ করবে। বিএনপিও একই কাজ করছে। জাতীয় সরকার গঠনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? অনেক দলই বলছেন জাতীয় সরকার। হ্যাঁ, অনেক দল বলছে জাতীয় সরকার, যেটি প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ যে বৈঠক ছিল রাজনৈতিক দলের মধ্যে, এগুলো সব দল না, ঠিক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উনি প্রস্তাবটি তুলেছিলেন, কিন্তু বিএনপি এটি খুব শক্তভাবে রিফিউজ করেছে এবং অন্য কোনো দলের মধ্যেও দেখা যাচ্ছে না এটা নিয়ে আর কোনো আলাপ আলোচনা। সুতরাং আমি জাতীয় সরকারের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখন দেখেন, যেসব দল হয়তো নির্বাচনে ভালো করতে পারবে না বা ভালো করার মতো অবস্থা নেই, তাদের মধ্যে জাতীয় সরকারের আকাঙ্ক্ষা থাকতে পারে যে সরকারের শরিক হওয়া বা ক্ষমতার অংশীদার হওয়া, কিন্তু বিএনপি এই জাতীয় সরকারে রাজি হবে বলে আমি কোনো সম্ভাবনা দেখি না। সুতরাং জাতীয় সরকার হবে এমন কোনো সম্ভাবনা দেখি না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচন নিয়ে আপনার কি মনে হচ্ছে? তারা কি কোন? দেখুন, জাতীয় পার্টি গত কয়েক বছরে আওয়ামী লীগের চেয়ে বেশি আমি যদি বলবো যে সুবিধা পেয়েছে। কারণ একটা অর্থে যে জাতীয় পার্টি, আপনি 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় পার্টি অ্যালায়েন্স করে, আওয়ামী লীগের সঙ্গে অ্যালায়েন্স করে 7% ভোট পেয়েছে। আমি দলটি কভার করছি অনেক বছর। আমি গত কয়েকটি নির্বাচনে যা দেখেছি যে জাতীয় পার্টির এই মুহূর্তে রংপুরে অঞ্চলের 2-1টি আসন বাদে কোথাও জাতীয় পার্টির শুধু জেতা মুশকিল না, জামানত রক্ষা করা মুশকিল। তো জাতীয় পার্টি আসলে নির্বাচনে কীভাবে অংশ নেবে সেটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগ কী করবে। এখন দেখুন, আওয়ামী লীগ যেই পরিস্থিতির মধ্যে রয়েছে, 5 আগস্টের পরবর্তী যে পরিস্থিতির মধ্যে রয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা সেটাই আওয়ামী লীগ নেতৃত্বের বিষয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়। কিন্তু আইনগতভাবে তো আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দলও না, যেটি বলেছেন বদিউল আলম মজুমদার বলেছেন, এবং বিএনপি তো স্পষ্ট করে বলেছে তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তো যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ দল না, সুতরাং আওয়ামী লীগের জন্য তো নির্বাচনের দরজা খোলাই আছে। আওয়ামী লীগ সেই নির্বাচনে আসবে কিনা, তবে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা বিএনপি করতে পারে। কারণ এই কারণে যে 2014 এবং 2024 সালে বিরোধী দলবিহীন সংসদ ছিল, এর জবাব কিন্তু আওয়ামী লীগকে সারা দুনিয়ায় দিতে হয়েছে। এবং বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি জানে যে বিরোধী দল না থাকলে সংসদে সারা দুনিয়ার কাছে কি অস্বস্তিতে পড়তে হয় সরকারকে। এই একটা বিষয়। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে 2018 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বিএনপি গিয়েছিল। সেই নির্বাচনে কি হয়েছে এটি শুধু আপনি আমি না, সারা দুনিয়ায় জানে যে রাতের বেলায় নির্বাচন হয়েছে। তো আগামী নির্বাচন এরকম হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখি না, এমন কোনো আশঙ্কাও নেই যে আগামী নির্বাচন এরকম রাতে বা বিকাল বা অন্য কোনো সময় ভোট হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে 5 আগস্টের পর না, এই আওয়ামী লীগের আসলে যেই সাংগঠনিক, একটা কথা সবসময় বলে যে আওয়ামী লীগ দলটি ছিল সংগঠন নির্ভর। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের সবচেয়ে বড় যে ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে যে তার সাংগঠনিক কাঠামো দুর্বল হতে শুরু করেছে। আর আওয়ামী লীগ, যেমন আরও সরল করে বললে, যে সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দল সরকার পরিচালনা করে, কিন্তু গত 11 বছরে দেখা গিয়েছে যে সরকার দল পরিচালনা করছে। মানে আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার আওয়ামী লীগকে পরিচালনা করছে, আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার সরকারকে পরিচালনা করেনি। দল যখন গুরুত্বের বাইরে চলে গিয়েছিল, আওয়ামী লীগের ধীরে ধীরে তার সাংগঠনিক কাঠামো দুর্বল হতে শুরু করেছে এবং 5 আগস্ট সেটি ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। তো এইরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আইনগতভাবে কোনো বাধা আমি দেখি না।
আইনগতভাবে কোনো বাধা নাইও, এবং বিএনপি, আমার ধারণা যে ওরা বিএনপি সর্বোচ্চভাবে চাইবে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। অন্যরা কী চাইবে এটা আমি ধারণা করতে পারছি না, কিন্তু বিএনপি চাইবে সরল হিসাবে, রাজনীতির হিসাবে। বিএনপি চাওয়ার পরেও আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটি একটি প্রশ্ন, আর আসার পর আওয়ামী লীগ নির্বাচনে আসলেও আওয়ামী লীগ কতখানি ভালো ফল করতে পারবে সেটিও আরেকটি প্রশ্ন। কারণ ধরুন যে যদি আওয়ামী লীগ নেতৃত্ব ফিল করে যে এই নির্বাচনে গেলে তার কোনো লাভ হবে না, ক্ষমতা আসার প্রশ্নই আসে না, বরং খুব অল্প কিছু আসন পাবে, সেক্ষেত্রে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে নাও যেতে পারে। কারণ যেই নির্বাচনে তার জন্য নিশ্চিত পরাজয়, সেই নির্বাচনে সে কেন অংশ নেবে? আবার আওয়ামী লীগের যেই কয়েকজনের সঙ্গে গত কিছুদিন আমার কথা হয়েছে, তারা আবার অনেকেই মনে করেন যে দল টিকিয়ে রাখার স্বার্থে হয়তো বা তারা নির্বাচনে যাবে, কিন্তু কী হবে এটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমি আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য খুব বেশি আশা দেখতে পাচ্ছি না যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে 50, 100 বা 200 বা 150 আসন পাবে, যেটি 2008 সালের নির্বাচনে 230, পরে নির্বাচনে 232, তারপরে নির্বাচনে 262, তারপরে নির্বাচনে 224, এরকম যে অবিশ্বাস্য সংখ্যক আসন আওয়ামী লীগ পেয়েছে, এরকম কিছু ঘটবে না। রাজীব আহমদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।